পটলের ঝোল আর মাছের ভিতর ঝোল খেতে ভালোবাসি। আমি রান্নার মাসি। আগে ছিলাম জমিদারের বউ, এখন হয়েছে বটগাছের পেত্নী। হাজার হাজার দাস দাসী আর আমার জমিদার বেটাকে নিয়েছিল ভরপুর সংসার। কিন্তু যেদিন ওই অলক্ষীর নজর পড়লো আমার সংসারে, সেদিন আমার জীবনে অন্ধকার নেমে এলো। ছোট বউ হয়ে এসে আমার সাজানো সংসারটা ভেঙে দিল। আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিল। সেই থেকে পেত্নী হয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ 100টা বছর হলো এই বটগাছেই বাস করছি, কিন্তু এভাবে আর ভালো লাগছে না। আমার আবার আগের মতো সংসার করতে ইচ্ছে করে, আবার কারোর গিন্নি হওয়ার স্বপ্ন দেখতে ইচ্ছে হয়। এই তো দেখছি মহাজালা, মরে গিয়েও শান্তি নেই। পুরোকালে একই সাথ জাগলো রে তোর চাপা। মা কোথায় গেলে? এই নাও বাজার এনেছি। সবই তো এনেছিস দেখছি, কিন্তু আমি যে তোকে জলপাই আনতে বলেছিলাম সেগুলো কোথায়? এখানে তো কোথাও জলপাই দেখছি না। তোকে একটা কথা বললে শুনিস না। এই যে এটা আমার কাছে বাজার এনেছি, আর তোমার জন্য জলপাই না এনে পারি আমি? জলপাই নিয়ে বুড়িমা আচার বানাতে শুরু করে। আহা, এই আচার বানাতে কত মজা! রসুল, দেখিস তোর বিয়েতে সবাই মজা করে খাবে। বাড়িতে বিয়ের আয়োজন, সবাই আনন্দে মেতে উঠেছে। রসুল এবং তার নতুন বউ শিরিনের বিয়ের অনুষ্ঠান চলছে। মা, আমাকে একটু আচার খেতে দাও না। শুনেছি তোমার হাতের আচার খেতে খুবই সুস্বাদু। নিশ্চয় মা, এই নাও আমাদের পরিবারের প্রিয় আচার। মা, সত্যি বলছি, এই আচার খেয়ে মনে হচ্ছে যেন আমি স্বর্গে আছি। মা, তোমার হাতে জাদু আছে, সবাই বলছে আচার অসাধারণ। রসুল তার নতুন বউ শিরিনকে নিয়ে শ্বশুরবাড়িতে যেতে থাকে। তখন বউ, এখন আমরা আর সামনে এগোবো না, এখন আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাব। কেন রসুল? আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটাই তো সহজ রাস্তা ছিল, এবং এই রাস্তা দিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি মায়ের বাড়িতে পৌঁছাতে পারবো। এই রাস্তা দিয়ে একটু সামান্য এগোলে বড় একটা বটগাছ আছে শুনেছি। ওই বটগাছে একটা শাকচুন্নি থাকে। শাকচুন্নিটা খুব দুষ্টু, তাই মা বলেছে অন্য রাস্তা দিয়ে যেতে। আরে রসুল, কি বলছো তুমি? শাকচুন্নি বলে কিছু হয় না, এসব কুসংস্কার কথা। এসব তুমি বিশ্বাস করো কিভাবে? তুমি কথা শোনো, আমি বড়দের কাছে শুনেছি ওই শাকচুন্নি সম্পর্কে। আর বড়দের কথা শুনতে হয়, বড়রা যা বলে তা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলে। দেখো, তাই বলে কি এসব কুসংস্কার বিশ্বাস করবে? চলো তো, এই পথেই যাব আমি, দেখি কি হয়। এত সহজ রাস্তা থাকতে কেন আমরা ঘুরে তোমার মায়ের বাড়িতে যাব? অযথা ভয় করেছিলে তুমি। কি হলো বলো তো? আমাদের কি কোনো সমস্যা হলো? আসলে শাকচুন্নি বলে কিছু হয় না, তোমরা শুধু শুধু ভয় পাও। এসব কথা বলো না, শাকচুন্নি শুনতে পেলে বিপদ হবে। শাকচুন্নি খুবই দুষ্টু, চুপ করো। শিরিনের এই কথাগুলো শাকচুন্নির কানে পৌঁছালো। শাকচুন্নি তখন নিচে উকি দিয়ে দেখে নতুন বিবাহিত দম্পতি শিরিন আর রসুল। আরে, কারা যেন এখানে কথা বলছে। এটা দেখছি নতুন বিবাহিত বরের বউ। বাহ, আমিও যদি এরকম নতুন বউ হতে পারতাম, কতই ভালো না হতো। আরে তুমি অযথা ভয় পাচ্ছ। এই দেখো, আমি শাকচুন্নিকে ডাকছি। ও শাকচুন্নি, কই তুই? বেরিয়ে আয়, দেখি তুই দেখতে কেমন সুন্দরী। তুই কি আমার থেকেও বেশি সুন্দরী নাকি? দেখ, আমি আমার বরের সাথে যাচ্ছি। বউ, এসব কি বলছো? দেখো বউ, একদম ভালো হচ্ছে না। যদি সত্যি সত্যি শাকচুন্নি সামনে চলে আসে? তুমি ভয় পেও না, শাকচুন্নি বলে কিছুই নেই। আর আমাদের সামনেই বা আসবে কিভাবে? এবার চলো বাড়িতে যাই, যাত্রাপথে এভাবে দাঁড়াতে নেই। তার উপর এই বটগাছ তো একদমই ভালো না।
আমার সাথে থাকতে চাইবে না। আহা, আজ যদি বেঁচে থাকতাম তাহলে আমারও বিয়ে হতো, আমিও নতুন বউ হতাম। জানেন মা, আজকে আপনার মেয়ে কি করেছে? কি করেছে শিরিন? তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? না মা, শিরিন আজকে ওই বটগাছের নিচ দিয়ে এসেছে এবং শাকচুন্নিকে অনেক কথা শুনিয়ে দিয়ে এসেছে। এ কি করেছিস মা? শাকচুন্নি আছে ওই গাছে, শাকচুন্নি যদি তোর কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? কি যে বলো মা, ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না, তোমাদেরও বিশ্বাস করা উচিত না। শিরিন মা, আমি এমনি এমনি বলছি না, এ সব কিছুই সত্যি। আমার শাশুড়ি মা বলেছে ওই শাকচুন্নিটা মানুষকে অনেক বিরক্ত করত। মা, আমি এতটা পথ হেঁটে আসলাম শ্বশুর বাড়ি থেকে, তোমার তো উচিত আমাকে একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা, আর তুমি আমাকে এখন শাকচুন্নির গল্প শোনাচ্ছ? শিরিনের এমন কথা শোনার পর শিরিনের মা আর কিছু বলে না। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। এদিকে শাকচুন্নি বটগাছে বসে ভাবতে থাকে, ইস, আমি যদি ওই নতুন বউটার মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মা, আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আমার আবার বাড়িতে অনেক কাজ আছে। এ কি বলছো বাবা? এলে মাত্র সবে দুদিন হলো, আর এখনই তুমি বাড়িতে যেতে চাইছো? আজকে আমাকে বাড়ি ফিরে যেতেই হবে। মা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই জলপাইয়ের আচার বানানোর কাজে মাকে সাহায্য করতে হয়। কিছুদিন পর আমরা আবার আসব। আচ্ছা বাবা, বেশ, তবে যাওয়ার সময় শিরিনের কথা মতো আবার ওই বটগাছের নিচ দিয়ে যেও না যেন। ঠিক আছে মা, আমরা তাহলে এখন আসি, আপনি চিন্তা করবেন না। মা কি বললো তুমি শুনলে না? আবার তুমি এই পথ ধরে যাচ্ছ? অযথা এত পথ হাঁটতে ভালো লাগে না আমার, চলো তো, কিছু হবে না। শিরিন রসুলের কথা না শুনেই ওই বটগাছের নিচ দিয়ে যেতে থাকে আর বলতে থাকে, দেখো তো কি হলো, শাকচুন্নি কি আমার কোনো ক্ষতি করেছে? শুধু শুধু তুমি আমাকে এই পথ দিয়ে আসতে নিষেধ করেছিলে। এদিকে শাকচুন্নি ওই বটগাছটায় বসে সবকিছু দেখছিল। আরে, এই তো সেই নতুন বর আর বউটা দেখছি। শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে নতুন বউ হবে। হ্যাঁ, আমি বুদ্ধি পেয়েছি। আমি ওই বউটার রূপ ধরে ওদের বাড়িতে নতুন বউ হয়ে থাকবো, সংসার করব। যখন শিরিন এবং রসুল যেতে থাকে তখন শাকচুন্নি তার জাদুর বলের দ্বারা একটি ঘূর্ণি বাতাস দেয়। বাতাসে রসুল এবং শিরিন চোখে কিছুই দেখতে পায় না। এই সুযোগে শাকচুন্নি শিরিনকে তুলে নিয়ে যায় গাছের উপরে। আরে, এসব আমি কি দেখছি? এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। রসুল আমাকে বলেছিল, মাও আমাকে বলেছিল এই শাকচুন্নির কথা, আমি তাদের কথা শুনিনি। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোকে মারবো না, তোকে এই বটগাছে আটকে রেখে আমি রসুলের সংসার করব। তোর থেকে আমি অনেক ভালো, ঘরের কাজকর্ম করব। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার সংসার নষ্ট করো না। তুই যতই চিৎকার করিস না কেন, তোর কথা কেউই শুনতে পাবে না, কারণ আমি এমন জাদু করে দিয়েছি যে তোকে কেউ দেখতেই পাবে না। একথা বলে শাকচুন্নি শিরিনের রূপ ধরে এবং ওই ঘূর্ণি বাতাসের মধ্য গিয়ে রসুলের পাশে দাঁড়ায়। কিছু সময়ের মধ্যে বাতাস থেমে যায়। তোরা এসেছিস রসুল? সবে মাত্র দুদিন হলো নতুন শ্বশুর বাড়ি গিয়েছিস, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কি যে বলো মা, তোমার এখন বয়স হয়েছে, আর তোমার এই শরীরে একা হাতে কাজ করতে দিই কিভাবে? তাই ভাবলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, তোমার কাজে সাহায্য করতে পারবো। মা, সংসারের বাকি কাজগুলো দিন, আমি সব করে দিচ্ছি। বৌমা, তুমি নতুন এ বাড়িতে এসেছো, আর এত কাজ তুমি একা হাতে করতে পারবে না মা, রান্না আমি করছি।
কোনো প্রয়োজন নেই মা, সব কাজ আমি করে দিচ্ছি। এদিকে শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে বাড়ির সব কাজ মুহূর্তের মধ্যে করে ফেলে। মা, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে মানে? এমনিতেই এতগুলো কাজ বৌমা তুমি একা শেষ করতে পারবে না। সব কাজ শেষ মা, আমি সব কাজ একা একা করে দিয়েছি। তাহলে এখন আমি নিজের ঘরে যাই, রসুল আসলে ওকে ভাত খেতে দেব। কেমন যেন সবকিছু গোলমেলো মনে হচ্ছে। এত কাজ বৌমা একা হাতে করলো কিভাবে? আর তাছাড়া বৌমার মা বলেছে বিয়ের আগে নাকি বৌমা বাড়িতে কোনো কাজ করতো না। কি জানি বাপু। এরপর রসুল এবং বুড়িমা লুকিয়ে লুকিয়ে শিরিনকে দেখতে থাকে। তাই রসুল এবং বুড়িমা গ্রামের এক কবিরাজের কাছে যায় আর সবকিছু খুলে বলে। বুড়িমা, আপনি যা বলছেন মনে হচ্ছে আপনার বৌমার উপর কোনো শাকচুন্নি ভর করেছে। এসব কি বলছেন কবিরাজ মশাই? তার মানে আমরা শাকচুন্নির সাথে এক ঘরে থাকি? এখন উপায়, আমি কিভাবে আমার বউকে ফিরে পাবো? এই পড়া পানিটা শাকচুন্নির গায়ে ছিটিয়ে দিবি। এরপর দেখবি শাকচুন্নির গায়ে জ্বালা পোড়া ধরেছে। তখন বলবি তাদের বাড়ির বউকে এনে দিতে। দেখবি ও তোদের কথা মতো তোদের বউকে এনে দেবে। রসুল এবং বুড়িমা কবিরাজ মশাইয়ের কথা মতো বাড়িতে ফিরে এসে শাকচুন্নির গায়ে ওই মন্ত্র পাঠ করা পানি ছিটিয়ে দেয়। শাকচুন্নি তখন আসল রূপে বেরিয়ে আসে। পানি আমার গায়ে দিও না, আর আমার গায়ে জ্বালা পোড়া করছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, এই পানি আর তোর গায়ে ছিটাবো না। আমার বউকে এনে দে, আর তুই চিরদিনের জন্য এখান থেকে চলে যা। বেশ, আমি তোর বউকে এনে দিচ্ছি, আর আমি চলে যাচ্ছি। শাকচুন্নি তার জাদু শক্তি দিয়ে শিরিনকে ওই বটগাছ থেকে নিয়ে আসে। এরপর শাকচুন্নি চলে যায়।